আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও গোর তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও গোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থ পুরোটা তুলে ধরেন এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে তাতে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুন ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের থেকে, ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোক বার্তা পাঠিয়েছিলেন তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। आप जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा। মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেব। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরের ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদিজি মানে নির্দেশেই গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটা ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আপনার নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট, অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও গোর তিনি দিল্লি ফিরে এসছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে। ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায়
তাহলে ইন্দো প্যাসিফিকে আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্র গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন, আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে। মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, যেটা এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশ বোঝে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে আর কি। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে কতটা সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। সরকার যে ভয়ে কাঁপছে তার একটা
ছোট ভিডিও আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারে কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারাও শেষ হবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর সেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধা নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন, সহ্যের একটা সীমা আছে, সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না বউ ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে, বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই, কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না, আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো, তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন, এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে।
সবাই ভালো থাকবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নয়াদিল্লিতে তিনি একটি ভার্চুয়াল প্রোগ্রামে ভাষণ দিবেন। আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলতে পারেন। তবে অনুষ্ঠানে ভার্চুয়ালি তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সরাসরি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার এমন খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের লোকসভায় সংসদীয় কমিটির এক রিপোর্টকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু গণমাধ্যমে শেখ হাসিনা ভারতে রাজনীতি করতে পারবেন না বলে প্রচার করা হয়েছিল। তার পরপরই দিল্লির এফসিসি সাউথ এশিয়ার মতো পাবলিক ফোরামে শেখ হাসিনা বক্তব্য দিবেন, এই খবর শুধু শেখ হাসিনা ইস্যুই নয়, বরং তার দেশে ফেরাকে ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনীতি নতুন মোড় নিতে পারে, এমনটাও মনে করছেন কেউ কেউ। আবার মাত্র একদিন আগে বাংলাদেশ থেকে সফর শেষ করে দিল্লিতে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি সময় ধরে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। দীনেশ ত্রিবেদী আবার সেই বৈঠক শেষে ছুটে গিয়েছেন দিল্লিতে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সার্জিও গোর বেশ কিছু রাজনৈতিক বৈঠকও করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, গোর ফিরে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য এমন একটি দিনকে বেছে নিয়েছেন যেই দিনে 2 বছর আগে তার সরকারের পতন হয়েছিল। আবার আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করায় তা নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। এমন সব পরিস্থিতিতে শেখ হাসিনার এমন ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। তার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় দণ্ড থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরবেন বলে দাবি করেছিলেন। সবশেষ এপিকে তিনি জানিয়েছিলেন দেশে ফিরলে 3টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। তাকে মেরে ফেলা হতে পারে, নির্যাতন করা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে। এমন 3টি আশঙ্কার কথা মাথায় রেখেই তিনি ফিরতে চান। শেখ হাসিনার এমন বক্তব্যের পর বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের মধ্যে সবশেষ 30শে জুলাই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো তার আগেই তাকে গ্রেপ্তার করা হবে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে। আইনমন্ত্রীর দাবি একজন ফাঁসির আসামি হলেও যদি বাংলাদেশের কোনো নাগরিক দেশটির আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই অ্যারেস্ট বা গ্রেপ্তার হবেন। সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের পরও শেখ হাসিনা তার অবস্থানে অনড়। সবশেষ গত কয়েকদিনে শেখ হাসিনা দিল্লিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকার কয়েকজন সাবেক কাউন্সিলর। তাদের কয়েকজন বলেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার সাথে দেশে ফেরার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। আওয়ামী লীগ সভানেত্রী তাদেরকে বলেছেন ঢাকায় গিয়ে আত্মসমর্পণের জন্য মানসিক প্রস্তুতি নিতে। এর মধ্যে ভারতের 18তম লোকসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি ভবিষ্যৎ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম শিরোনাম করেছে শেখ হাসিনাকে ভারত থেকে রাজনীতি করার অনুমতি দেয়নি দেশটির সরকার। ভারতীয় সংসদীয় কমিটির ওই রিপোর্টটি আমাদের হাতে এসেছে। 30শে জুলাই ভারতের লোকসভায় উপস্থাপন করা ওই রিপোর্টের 60 নম্বর পৃষ্ঠায় শেখ হাসিনার দিল্লিতে অবস্থান সম্পর্কে শশী থারুর নেতৃত্বে গঠিত এই সংসদীয় কমিটির মূল্যায়ন এবং
তার প্রেক্ষিতে সংসদীয় কমিটিকে সরকার কি জানিয়েছে সেটি তুলে ধরা হয়েছে। দিল্লির একাধিক সূত্র নিশ্চিত করেছে সংসদীয় কমিটির ওই রিপোর্ট বা সুপারিশ আসলে ভারত সরকারের অবস্থান নয়। কমিটির মূল্যায়নে বলা হয়েছে, কমিটি জানতে পেরেছে ভারত সরকার তার টেরিটরি ব্যবহার করে রাজনীতি করার অনুমোদন দেয় না, কিন্তু বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া রিপ্লাই ছিল না। ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দেশটিতে আবারও শেখ হাসিনা দেশে ফেরা এবং তা নিয়ে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নতুন খবর হলো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবার সাংবাদিকদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। ইন্ডিয়া টুডে ও নিউজ 18 খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী 2 বছর পর প্রথম ভারতে জনসমক্ষে হাজির হতে যাচ্ছেন। অনুষ্ঠানটির আয়োজক হলো নয়াদিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা FCC সাউথ এশিয়া। এটি একটি ভার্চুয়াল প্রোগ্রাম যেটি অনুষ্ঠিত হবে আগামী 5ই আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30টায়। শেখ হাসিনা এই প্রোগ্রামে বক্তব্য দিবেন। ধারণা করা হচ্ছে তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলবেন। নয়াদিল্লির মথুরা রোডে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং সম্প্রচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। নিউজ 18 খবরে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্যের মূল ফোকাস হবে চলতি বছরের ডিসেম্বরের দিকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসার তার ঘোষিত পরিকল্পনা। তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে সরকার নির্বাহী আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ জানাতে চান। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে, যে কারণে এর শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাস হোম কামিং। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশে ফেরার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এটা তার লাইভ ভার্চুয়াল অ্যাড্রেসিং। তবে এই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি বছরের 24শে জানুয়ারি শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে অডিও বার্তা দিয়েছিলেন। 5ই আগস্টের দিল্লির অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও ব্যক্তিত্ব রয়েছেন যারা শেখ হাসিনার পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেবেন। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দিবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল 2রা জুলাই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ US এর পরিচালক শাহ মোহাম্মদ বুখতিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন FCC সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াইল আওয়াত। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলটির সভানেত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে নিয়মিত তৃণমূলের নেতাদের সাথে কথা বলেন। একইভাবে FCC সাউথ এশিয়ার মতো একটি পাবলিক ফোরামে তিনি যদি বক্তব্য দেন এবং কথা বলেন, সেটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেই সফরে গোর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের বাইরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে বেশ লম্বা একটা বৈঠক করেছিলেন। এই বৈঠকটা নিয়ে ঢাকায় কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলমান আছে। জনশ্রুতি আছে, শুধু ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থই নয়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে ওই বৈঠকে আলোচনা হতে পারে। আবার সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তড়িঘড়ি করে দিল্লি গিয়েছেন দীনেশ ত্রিবেদী। 2রা জুলাই কলকাতা গিয়েছেন, সেখান থেকে তিনি ঢাকায় ফিরবেন। এমন খবরে আরো বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এসব ঘটনার একদিনের মধ্যে হঠাৎ করেই দিল্লিতে শেখ হাসিনার পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। সেই বক্তব্যটি আবার দিবেন 5ই আগস্ট, যেদিনে ঠিক 2 বছর আগে বাংলাদেশে তার সরকারের পতন হয়েছিল। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু না বললেও, এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে
দাবি করলেও সার্জিও গুরের এই সফরে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতাদের সাথে তাদের নিয়মিত কথা হতো। নির্বাচনের পরে দলটির নেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য কোনো নির্দেশনা ছিল না, কিন্তু সার্জিও গুরের সফরের পর আগের মতোই নির্দেশনা এসেছে বলে দাবি করেন দূতাবাসের ওই কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। আগস্টকে দলটি শোকের মাস হিসেবে পালন করে, কারণ এই মাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালে। আবার 2004 সালে শেখ হাসিনার উপর নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল, যে হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা যান। এর মধ্যে আগস্টের প্রথম 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেশের বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে। অবশ্য বিষয়টি সরকারের নজর এড়ায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2 আগস্ট সাংবাদিকদের বলেছেন, আগস্ট মাস জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার একটি সূত্র বলছে, 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরটি এরই মধ্যে সরকারের শীর্ষ মহলের নজরে এসেছে। আপাতত শেখ হাসিনা কি বক্তব্য দেন সেটির জন্য অপেক্ষা করতে চায় সরকারের শীর্ষ মহল। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।